পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির দর্শন নিয়ে রাজকারণ নিবেদন করছে জিপিএচ ইস্পাত। আর আপনাদের সাথে আছে আমি নাজরিন মুনি। বাংলাদেশ ভারত উত্তেজনা যেন কাটছেই না। দুদিন আগে ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিবরা জানিয়েছিলেন দুই দেশই চায় গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক, কিন্তু তাদের কথা ও কাজে যেন সেই মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বৈঠকের দিনই গত 9 ডিসেম্বর বাংলাদেশের সমুদ্র সীমার 1 নটিক্যাল মাইল ভেতর থেকে 78 নাবিক সহ 2টি ট্রলার ভারতীয় কোস্টগার্ডরা ধরে নিয়ে যাওয়ায় যার প্রমাণ। শুধু তাই নয়, গত সোমবার পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকের পর এখনও বাংলাদেশ বিরোধী অপপ্রচার থেকে সরে আসেনি ভারত। গতকাল মঙ্গলবারও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করে বলেছেন খুব শিগগিরই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকার অবতরণ করবেন এবং বর্তমান সরকার তাকে স্যালুট জানাবে। এতটুকুতেই শেষ নয়, বাংলাদেশে রাফাল যুদ্ধ বিমান পাঠানোর হুমকিও দিয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র এবং অপপ্রচারের প্রতিবাদে আজ ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি পালন করেছে বিএনপির 3 সংগঠন। এই লং মার্চ শুরুর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছে, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়। এদিকে বিএনপির লং মার্চ ঘিরে আখাউড়া এবং ত্রিপুরা রাজ্যের গোটা সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে ভারত। এই থেকে বোঝা যায় বিএনপির এই কর্মসূচিকে হালকাভাবে নেয়নি ভারত। এরই মধ্যে আজ আবার স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, অতীতে ভারতের সঙ্গে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি ছিল, সেই অবস্থান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার সরে এসেছে। তবে কি বাংলাদেশ ভারত ক্রমেই একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে? দেশ এবং দেশের রাজনীতিতে এর প্রভাবই বা কেমন পড়বে? ভারত বাংলাদেশ বিরোধী বক্তব্য ঠেকাতে বিএনপির লং মার্চ কর্মসূচি কতটা যৌক্তিক? এ নিয়ে আলোচনায় আজ রাজধানী স্টুডিওতে আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আনম এহসানুল হক মিলন, আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আছেন আমাদের সাথে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। দর্শক, আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শুরু করতে চাই নাজমুল হক প্রধানকে দিয়ে। আমরা আজকে জানতে চাচ্ছিলাম আসলে রাজনীতিবিদদের যেসব বক্তব্য, এই দেশ সেই দেশ, দু দেশেরই, সেই দেশের একটু বেশি, একটু না অনেকখানি বেশি, যে বক্তব্যগুলি আসছে, দুই দেশের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয় কূটনীতির মাধ্যমে, পররাষ্ট্রনীতির মাধ্যমে। রাজনীতিবিদদের এই রকম উগ্র বক্তব্য যদি আমরা বলি, সেটা দেশের পররাষ্ট্রনীতিতে, কূটনীতিতে কোনো বাধা হয়ে দাঁড়ায় কিনা, নাকি রাজনীতির মাঠেই থাকে? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে। আজকে আসলে আমার এখানে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আলোচনায় আছেন, সিনিয়র অ্যাডভোকেট সুব্রত দা, গণফোরামের নেতা, এবং আছেন মিলন ভাই, সাবেক মন্ত্রী। দুজনকে, দর্শক শ্রোতাদের সঙ্গে দুজনকে আমি শুভেচ্ছা জানাই। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনি এখানে উপস্থাপন করেছেন। একটা হচ্ছে যে, আমি প্রথম যে কথাটা বলতে চাই, ভারত আমাদের একটা বৃহৎ প্রতিবেশী দেশ, আমরা একটা বৃহৎ দেশ ইন টার্মস অফ পপুলেশন। জনসংখ্যার দিক থেকে আমরা একটা বড় দেশেই বটে, আমরা ছোট দেশ না। যদিও প্রায় 4,500 কিলোমিটার বা এর বেশি আপনার 3 দিক দিয়ে ভারত পরিবেষ্টিত, একদিকে আমাদের সমুদ্র, আর অল্প একটু প্রায় 300 কিলোমিটার তো বার্মা, মিয়ানমার। এই প্রতিবেশীর সঙ্গে আমরা আমাদের 1000 বছর চলতে হবে আমাদেরকে, যদিও দেশটার জন্ম 53 বছর আগে। সম্পর্কের ক্ষেত্রে আমাদের সঙ্গে ভারতের চড়াই উতরে গেছে, ঠান্ডা গরম গেছে, কিন্তু তারপরও এটাই সত্য, আমাদের প্রতিবেশীর সম্পর্কটা ঠিক রাখতে হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেইটা, আজকে কথাগুলি আসতেছে, বিগত এই যে ভারতে বিজেপি সরকার ক্ষমতা আসীন হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বেশ পরিবর্তন আছে প্রতিবেশীদের সঙ্গে, নট অনলি বাংলাদেশ, সামগ্রিকভাবে আমাদের সঙ্গে বেশি। বিশেষ করে বিজেপি যে গভর্নমেন্টটি ভারতের, আমি বলবো এটা ধর্মভিত্তিক উগ্র, যদি বলি আমি হিন্দুবাদী, তাই না? সেই সংগঠনটির যিনি নেতা, উনি বাংলাদেশে এসেছিলেন, কিন্তু কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। আপনি জানেন, উনি ভোট করার জন্য এসেছিলেন, এবং সেই সময় আমাদের দেশে 19 জন লোককে, বিদায়ী পতিত সরকার 19 জন লোককে গুলি করে মারতে হয়েছিল তাদেরকে। এবং এই যে সেই সময় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার বলেছিলেন যে, আমাকে না জানিয়ে, আমি প্রতিবেশীর সঙ্গে, আমি রাজ্যের চিফ মিনিস্টার, আমাকে না জানিয়ে মোদী সাহেবকে দাঙ্গা লাগিয়ে দিলেন, উনি বলেছিলেন। আমি কথাটা তুললাম এই কারণে যে, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে উনি শুধুমাত্র ভোটের কারণে এসেছিলেন, মতুয়া সম্প্রদায় ভোটের কারণে এসে এই যে ঘটনাটা করলেন, এটা সম্পর্কের ক্ষেত্রে এমনি তো বিজেপির দৃষ্টিভঙ্গি তো আমাদের দেশের জনগণের সঙ্গে খাপ খায় না। এখানে যে গভর্নমেন্টটা ছিল, এরা বলে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক, আমরা ধর্মনিরপেক্ষ। আর সম্পর্কটা কার সঙ্গে? একটা উগ্র ধর্মান্ধ শক্তির সঙ্গে বলবো।
তা ভারতের সেই শক্তি আমি কেন বলছি আজকে, এই 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 ওই শক্তির আড়ালেও এখানটা যেমন যোগীরা আছে, ঠিক এই মুসলমান দেশে যদি বলি আমি আর কি, আমাদের দেশে এখানটাও কিছু মুসলিম যোগীও আছে, যারা সম্পর্কটাকে সবসময় একটু উনুনে আরও বেশি ওই যে সাইড ই দেওয়ার মতো আর কি, এটা কী বলে তুষ বলি আমরা, আগুনটা যাতে জ্বলে। তো এই এই যে ঘটনাটা ঘটতেছে এখানটা, বিশেষ করে গত সরকার, পতিত সরকার শেখ হাসিনা সরকার ভারতে পলায়ন করার পরে এবং গোটা দলের একটু জেট নেতারা পলায়ন করার পরে, চলে যাওয়ার পরে, দেশে বিদেশে ভারতে চলে যাওয়ার পরে বিজেপি সরকারটা এটাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না, জনগণের যে আকাঙ্ক্ষাটা নিতে পারছে না। কারণ ওদের সম্পর্কটা আমাদের দেশে জনগণের সঙ্গে ছিল না, দেশের সঙ্গে ছিল না, ছিল নির্দিষ্ট দলের সঙ্গে, যে দলটার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক ছিল না। হ্যাঁ, এটা ঠিক, এই দলটা 71 সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, দ্যাটস রাইট, তখন বঙ্গবন্ধু নেতা ছিলেন, তাজউদ্দিন সাহেবরা ছিলেন। তারপরে যখন ক্ষমতায় বারবার আসলেন, এই দলটার নেতা যখন শেখ হাসিনা হলেন, দেখবেন আজকে গিয়ে কালকে নৌকা নমিনেশন নিয়ে জিতেছে, এবং ভোট করার জন্য কোনো দল লাগে না, নিজেরা নিজেরাই করেছে। এমন সিদ্ধান্ত নিয়েছে যেগুলো সব নিজেরা নিজেরাই, কোনো আলোচনা কিছুই নেই। মানে পার্লামেন্টারি সংসদীয় ধরনের যে সরকারের যে সাধারণ যে নিয়ম, অপোজিশন থাকবে, আলোচনা হবে, ট্রান্সপারেন্সি থাকবে, স্বচ্ছতা থাকবে, জবাবদিহি থাকবে, তাই না, এর বালাই ছিল না। ফলে এইরকম সরকারের সঙ্গে বিজেপি গভর্নমেন্ট সম্পর্ক বজায় রাখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে। আজকে যেহেতু সরকারকে বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি করতে, বর্তমান সরকারকে, এবং বিজেপিকেও এখানে জবাবদিহি করতে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ওই দেশের জনগণের কাছে, পার্লামেন্টের কাছে, আমরা দেখতে পাচ্ছি সেটা সংখ্যায় শর্টটা কম হলো, কিন্তু জবাবদিহি করতে হচ্ছে তাকে, যে আপনি কী সম্পর্ক করলেন একদিন বাংলাদেশের সঙ্গে, আপনি তো সব জায়গায় ফেল মারতেছেন। তাহলে এই যে ঘটনাটা হয়, আমি খুব জেনারেল ল্যাঙ্গুয়েজে বলতেছি, এই যে ঘটনাটা ঘটে গেল, সেটার কারণে বিজেপি কিন্তু আজকে ওইটা রিঅর্গানাইজ, মানে রিভিউ করতে পারছে না পজিশনটা। আমাদের এখানটা ঠিক, হ্যাঁ, আমাদের এখানটায় একভাবে চলার কারণে আওয়ামী লীগ গভর্নমেন্ট, যদিও নিজেই সে নির্বাচিত ডিক্লেয়ার দেওয়া, আসলে তো কোনো গভর্নমেন্ট ছিল না, এটা একটা ফ্যাসিস্ট, তাও ফ্যাসিস্ট নিকৃষ্ট ফ্যাসিস্ট, ফ্যাসিস্টদের একটা ধরন থাকে আর কি। হ্যাঁ, সেখানটা হিটলার, মুসলিম, এদের একটা ধরন আছে, কিন্তু এই আওয়ামী লীগের ফ্যাসিজম এটা কোনো ধরনের মধ্যেই পড়ে না, ঢাল হিসাবে তৈরি করছিল মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক রাজনীতি, এর আড়ালে লুটপাট থেকে শুরু করে যা ইচ্ছা তাই করা, এবং উনার বাক্যে উনি যা দিয়েছেন ইন্ডিয়াকে, তাই না, এটা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে। এই যে কথা, এবং কি জঘন্য ওনার পররাষ্ট্রমন্ত্রী কথা, স্বামী স্ত্রী সম্পর্ক। আপনি কি মনে করেন যে আসলে শুধু শেখ হাসিনার জন্যই ভারত আমাদের সাথে সম্পর্ক খারাপ করছে? শুধু শেখ হাসিনা, যেহেতু সম্পর্কটা শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে ছিল, দেখবেন এরকম একটা গোটা পার্টি পলায়নের পরও পার্টি রিঅর্গানাইজের কোনো চিন্তা নাই। শেখ হাসিনা এখনো ক্ষমতাটা ধরে আসেন, উনি স্বপ্ন দেখাচ্ছেন উনি কালকে আসবেন, পরশু আসবেন, তরশু আসবেন, তাই না, এবং উনি অভিনয় করছেন, এই করছেন, সেই করছেন, মানে গোটা পার্টিটাকে জিম্মি করে, দেশকে জিম্মি করে উনি বাংলাদেশের অশান্তির পরিবেশ তৈরি করতে চায়। এটা হচ্ছে মূল বিষয়। অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে আসি। আমরা এই কারণেই জানতে চাইছিলাম যে রাজনৈতিক শিষ্টাচার এবং কূটনীতি দুইটা আলাদা আলাদা জিনিস, এবং আমাদের দেশের রাজনীতিবিদরা যা বলছেন বা করছেন, এবং ওই দেশের রাজনীতিবিদরা যা বলছেন এবং যেসব হুমকি দিচ্ছেন, তা দুই দেশের পররাষ্ট্র নীতির জন্য হুমকি স্বরূপ কিনা, এবং রাজনীতিবিদদের যেহেতু দুই দেশের মধ্যে সম্পর্কটা উত্তেজনাকর, এই সময় রাজনীতিবিদদের এই ধরনের বক্তব্য দেওয়াটা ঠিক, নাকি আসলে এটাকে স্তিমিত করার জন্য অনেকখানি শান্ত থেকে কূটনৈতিক ভাষা ব্যবহার করা উচিত? ধন্যবাদ আপনাকে। এটা হয়েছে কি, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। আমাদের কার কোনো ইস্যু ছিল না। শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট সরকারকে এত রক্তপাতের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য করলাম আমরা। তারপরে দেশটাকে নিয়ে তো আমাদের ভাবতে হয় না, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার, তারপরে এখনও যে স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে, কি পয়েন্টে বসে আছে, আমরা নিজেরাই এখনও কোনো স্বস্তি ফিরে আনতে পারিনি জনজীবনে। এগুলোর প্রতি মনোযোগী না হয়ে আমরা কেন ফ্রন্ট ওপেন করছি একটার পর একটা, যেটা শেখ হাসিনার দোসররা চায়। এবং সবচেয়ে ভারতের যে বন্ধু শেখ হাসিনা বা মোদির, উনি তো বললেন যে এক ব্যক্তির সাথে সম্পর্ক করেছিল, তার পতনটাকে ভারত মেনে নিতে পারে নাই এবং ভারতে আশ্রয় দিয়েছে। আমি বলি উনি তো এখন দিল্লেশ্বরে হয়েছে। এখন দিল্লেশ্বরে ওখানে বসে নানান স্বপ্ন দেখতে পারে, নানান বক্তব্য উনি দিতে পারে, এবং ভারত সেটা অ্যালাউ করছে।
এটা তো অস্বাভাবিক। এবং বাংলাদেশের প্রতিটি ঘটনা উস্কানিদাতা হিসাবে আমি বলবো শেখ হাসিনা, এবং তার সাথে ভারতীয় কিছু, আপনি তাদেরকে যাই বলেন, থাকে, হইতে পারে। তো সেই জায়গায় আমরা কেন সেভাবে, আপনি চিন্ময়কে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন ছিল? সে শান্তিপূর্ণভাবে সমাবেশগুলো করছে, তো সরকারের উচিত ছিল না তাকে ডেকে নিয়ে, ভাই তোমার সমস্যাটা কি? চিন্ময়ের সাথে তো বিএনপিও কথা বলেছে, তো আপনারা কথা বললে অসুবিধাটা কি? এই 8টা দফা আছে, ঠিক আছে, এটা মানলাম বা এটা পারলাম না, বা এগুলো রাজনৈতিক সরকার এসে করবে, এটা আমাদের বিষয় না। এই আলাপটা কেন করলো না? সরকারের কিছু কোনো দায়িত্ব নেই এখানে। হ্যাঁ, চিন্ময়কে কেন্দ্র করে কিছু যুবক তরুণ অনেক ভুলভ্রান্তি, হয়তো বিপদগামী কিছু পদক্ষেপ নিয়েছে, তো সেটাকে তো আমরা ওই 47-এ দেশ বিভক্ত হওয়ার পরেও কি শান্তি ফিরে আসছিল? পাকিস্তান ভারতের যে উত্তেজনা, এটা তো যুগ যুগ ধরে চলেছে, আমরাও কি সেই উত্তেজনার মধ্যে ঢুকে গেলাম নাকি? আমাদের আর কোনো ইস্যু নেই? আমাদের অভিজ্ঞতা দিয়েও তো আমরা বুঝতে পারছি না আমরা কেন এগুলোর মধ্যে যাচ্ছি। বিজেপি তো এটাকে নিয়ে খেলবে, আরএসএস এটাকে নিয়ে খেলবে, তারা তো হাসিনার পক্ষ অবলম্বন করবে, যে কোনো ইস্যুতে তারা এখানে কথা বলবে, উত্তেজনা ছড়াবে, সাম্প্রদায়িকতাকে তারা ঢাল হিসাবে ব্যবহার করবে। আর আমরাও এখানে আমাদের সরকার, আমরাও এটাকে সীমিত না করে এটাতে আমরা আরও ইন্ধন দিচ্ছি। আমার মনে হয় এর মধ্যে তো পররাষ্ট্র সচিবের বৈঠক টুটক হয়েছে, কিছু আলোচনা হয়েছে, আমরা স্বাভাবিকভাবে আশা করি যে এটাকে নিয়ে আর যেন বার না হয়। এটা কিন্তু আমাদের দেশের জন্য মঙ্গল না। আমার তো মনে হয় যে সরকারের মধ্যেও সরকার আছে। আপনি প্রতিটা ঘটনায় দেখবেন তাদের যে সুস্পষ্ট পরিকল্পনা, সিদ্ধান্ত, ওই কোনো জাতির সামনে তারা কেন প্রকাশ করে না? আমরা রাজনৈতিক দলগুলো বলতে আপনি রোডম্যাপ দেন, তো রোডম্যাপটা কেন আপনি নির্বাচন সম্পর্কিত বিষয়টা আমাদের সামনে দিচ্ছেন না? তাহলে তো পরিবেশ পরিস্থিতি অনেক শান্ত হয়ে যেত। অ্যাডভোকেট শোভন চৌধুরী, এই আলোচনাতে আমি একটু পরে পর্বে আসতে চাই, কারণ এখানে তথ্য উপদেষ্টা বলেছেন নাহিদ হোসেন যে দলগুলো, রাজনৈতিক দলগুলো এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, কারণ সংস্কার তারা করতে চায়। আমি এই আলোচনাতে আসতে চাবো, আমি আগে ভারত বিষয়টা শেষ করে নিই। আপনি যে কথাটা বললেন যে এইটা আসলে সরকারের ভিতরে সরকার এটা উস্কে দিচ্ছে কিনা, ঘটনা স্তিমিত না করা। ডক্টর আনম এহসানুল হক মিলন আছেন। সরকারের প্রসঙ্গ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, কিন্তু বিএনপির এখানে একটা বড় জায়গা আমরা দেখতে পাচ্ছি। বিএনপি কেবল আমরা তাদের হাই কমিশনের দিকে শুধু যেতে দেখি নেই ঘেরাও করার জন্য, আমরা যে লং মার্চের আজকে বড় একটা সেটাও দেখছি। যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার গায়ের কাপড়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। আমরা নানা ধরনের অ্যাক্টিভিটি বিএনপির তরফ থেকে দেখছি। বিএনপিও কি আসলে এই ঘটনা জিয়ে রাখতে চাচ্ছে কোনোভাবে? ধন্যবাদ আপনাকে, আমার দাদা সুব্রত বাইন এবং নাজমুল ভাইকে। দর্শক শ্রোতা, দেখুন, সমস্যাটাকে আমি অন্যভাবে দেখতে চাই আর কি। এই সমস্যাটা ভারতের জনগণ ভার্সেস বাংলাদেশের জনগণের কোনো সমস্যা বলে আমি মনে করি না। এই সমস্যাটাকে আমি দেখছি মোদির নিজস্ব সমস্যা। সে এই পার্শ্ববর্তী প্রত্যেকটি দেশ থেকে সে গুটিয়ে চলে আসছে, সে পাচ্ছে না কোথাও থাকতে। আমরা দেখেছি শ্রীলঙ্কা, মালদ্বীপ হতে শুরু করে শেষকালে বাংলাদেশ, সেখান থেকেও তাকে গুটিয়ে যেতে হয়েছে। এখন তার তো একটা ফেস সেভিংসের ব্যাপার রয়েছে। অপরদিকে নাজমুল যেটা বললেন, যা দিয়েছি কেউ দিতে পারবে না, সেই জায়গাটাও সে হারিয়েছে। এই যে গত 3 মাস ধরে যেই ক্ষতিগ্রস্ত ভারত হয়েছে, ইটস আনবিলিভেবল। 10 বিলিয়নের মতো যাচ্ছে রিমিটেন্স, 4th লার্জেস্ট রিমিটেন্স আর্নার ফ্রম বাংলাদেশ। ক্যান ইউ ইমাজিন ইট? ভারত বাংলাদেশ থেকে নেয় 4th লার্জেস্ট আর্নার্স। তারপরে বিজনেস যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইটস আনবিলিভেবল, আনবেয়ারেবল। আপনি যদি তাদের মিডিয়াগুলো দেখেন, দেখেন কলকাতার বাজার বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে তাদের ট্রিটমেন্ট হাব, হেলথ হাব, এটাও বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে এডুকেশন হাব বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে ট্যুরিজম, ইটস বিশাল অঙ্কের ট্রানজ্যাকশন বন্ধ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে আবার হাসিনাকে সেখানে তারা আশ্রয় দিয়েছে। মোদি তো এই জন্যই এই কার্ড খেলছে, মাইনরিটি কার্ড খেলছে। এই মাইনরিটি কার্ডের সাথে মমতাও এসে যোগ দিয়েছে, দুজনে মিলেই খেলছে। তারপর আবার কংগ্রেসও মানে একই সাথে একই পাল্লায় উঠেছে। এখন দাদা যেটা বললেন যে এটা আমাদেরও তো সেইভাবে অ্যানালাইসিস করতে হবে।
ভারতের দুঃখ কষ্ট ভারত পাচ্ছে না, পাওয়ার জন্য ট্রেপ করবে, আমরা আবার সেখানে যাবো কেন? সেই প্রশ্ন আমি আপনাকে করেছি যে হ্যাঁ, সেখানে সেটা আমরা আবার যাবো কেন? ভারতের দিকে বিএনপির যে আমরা প্রতিক্রিয়াটা দেখছি, সেটা কি সেটাও না যে আমরা সেই প্রতিক্রিয়াটা দেওয়ার আমার দরকার? আমি সেটা বলছি না, আমি বলছি যে চিন্ময় দাসকে গ্রেপ্তারের ব্যাপারে যেটা বললেন, আমাদের বিষয়টা আমি আসছি, তো আমরা আবার চিন্ময়কে অ্যারেস্ট করবো কেন? অপরদিকে আমি এটাও দেখছি যে চিন্ময় যে বাড়াবাড়ি করছে, গত 15 বছর তো তারই সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, তাদেরই তো সেবাদার সরকার ছিল, তো তখন সে আন্দোলনগুলি করলো না কেন? জাতি তো সেটাও দেখছে। অতএব সে যে একটা ইন্ট্রুডার হিসেবে এখানে আনরেস্ট ক্রিয়েট করার জন্য এবং মাইনরিটি কার্ড খেলার জন্য এবং হাসিনাকে সাপোর্ট করার জন্য এবং ইস ইমপ্ল্যান্টেড বাই দ্য নেইবার্স, সেটা স্পষ্ট প্রমাণ হয়ে গিয়েছে। আর সেই সাথে তাদের যে মিডিয়া ডিসইনফরমেশন বললেন আর মিস ইনফরমেশন যেভাবে উস্কানি দিচ্ছে, এই চিরাঙ্গে ভাগ করে দিচ্ছে, আপনি তো নিশ্চয়ই দেখছেন। এই কথাগুলি তো প্রতিবাদ দেশ থেকে হতে হবে। তারা যদি তাদের রিলিজিয়াস কার্ড, মাইনরিটি কার্ড এখানে খেলে, ওখানে রিলিজিয়াস কার্ড খেলে, আমরা তো জনগণ, আমাদের তো একটা সেন্টিমেন্ট রয়েছে। আর ভারত আমাদের কাছ থেকে উইন উইন সিচুয়েশন, ভারত জিতবে না আমরা জিতবো, হু উইল বি লুজার? ভারত ইজ লুজার রাইট নাও, ইটস আ গ্লোবাল ভিলেজ নাও। তারা আমাদের এই খেলাটা কেন, মানে প্রতিবেশীর সাথে, তাদের সাথে তো আমাদের কোনো প্রতিযোগিতা নাই। ভারত না 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 না, আপনি বুঝতে হবে, মোদি তার কোনো উপায় নেই, সে শেষ ট্রাম্প কার্ড খেলছে এখানে, সে চাচ্ছে মরিয়া হয়ে, এটা তুমি বললো যা দিয়েছি কেউ দিতে পারবে না। এখানে একটা কথা আমি জানতে চাই এহসানুল হক মিলন, সেটা হচ্ছে যখন চিন্ময়কে গ্রেফতার করা হলো, চিন্ময় দাসকে, সেদিন যে আইনজীবী নিহত হলেন, একটা বড় দাঙ্গার আশঙ্কা এই দেশে করা হচ্ছিল, যে পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু কোনো কিছু এই দেশে হয় নাই। যখন এই দেশে এই মাইনরিটি কার্ডের কথা আপনি বলছেন, এই দেশের দিকে যখন আমরা তাকাই, তখন দেখি একটা ছোট ঘটনাও ঘটছে না যেখানে দাঙ্গা, মাইনরিটিরা অসুবিধার জায়গায় আছে বা কোনো ইয়ের জায়গা আছে। যদি ঘটে সেটা তো বিশ্ব মিডিয়াতেও যাবে, আমাদের মিডিয়াতে আসবে, সব কিছুর মধ্যে আসবে। যখন একটা দেশে এরকম কিছুই ঘটে না, সেটাই তো প্রমাণ যে তারা যা খেলার চেষ্টা করছে সেটা ঘটবে না। কিন্তু তার এগেনস্টে যদি আমরা আবার নতুন করে কিছু বলতে চাই, তাদের এগেনস্টে কথা বলি, তাদের অনেক কিছু করতে চাই, আমরা কূটনৈতিক ভাষা হারাই, কূটনৈতিক সীমা হারাই, সেটা আবার নতুন করে উত্তেজনা তৈরি করে কিনা? না, আমরা কিন্তু প্রমাণ করতে ব্যর্থ হয়েছি। কেমন করে? কারণ আমি ইন্ডিয়ান মিডিয়াগুলি দেখছি, সেখানে ইংলিশে সার্চ দিলে সব বেরিয়ে আসছে, আমাদের মিডিয়াগুলো ইংলিশে কোনো রকম নিউজ করছে না, ভিউজ করছে না। আমি নিজে দেখেছি তারা এই যে ছাত্র জনতার আন্দোলন, এই বিপ্লবের সময় যা ঘটেছে, কুমিল্লায় যেটা ঘটেছিল, ছাত্রলীগরা যেভাবে আমাদের ছাত্রীদের পিটিয়েছে কুমিল্লায়, সেগুলি দেখিয়ে তারা বলছে যে হিন্দুদের উপর টর্চার করছে। এখানে মিডিয়া স্পষ্ট ভূমিকা রাখছে না। তাহলে মিডিয়া ভূমিকা রাখছে না, তো এটা ভূমিকা তো রাখতেই হবে। আমরা যে বিএনপি যে মিছিল করেছে, লং মার্চ করেছে, আরে লং মার্চ মিছিল তবে তো ঢাকা তো দিল্লি, আগরতলা না। এই যে তারা যেভাবে সেন্টিমেন্ট ক্রিয়েট করছে, আপনি দিল্লির আজকে অবস্থা দেখেছেন আপনারা, তারা কোথায় সেই মিটিং করেছে, তারা কি বলেছে, তারা আরএসএস বলছে যে এটা বৃহত্তর ভারত, আমাদেরকে অখণ্ড ভারত তারা বানাতে চাচ্ছে। তারা কি বুঝে না যে আমাদেরকে অ্যাটাক করলে তাদেরও ক্ষতি হবে? এই বাড়াবাড়ি তারা করছে, আমরা না। আজকে যদি দিল্লিতে তারা এই গণসমাবেশ করতে পারে এবং বাংলাদেশের লোকদেরকে আমরা অকৃতজ্ঞ বেঈমান বলে গালিগালাজ করতে পারে, 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে তারা কথা বলতে পারে, তাহলে আমাদের তো কথা বলতে হবে। এখন অবশ্যই বলতে হবে, আমরা সবাই একসাথে সেই কথাটা বলতে চাই। কিন্তু যখন এই কথাগুলি আসবে, তখন একটা সরকারের পক্ষ থেকে যে প্রতিবাদগুলি যাওয়ার কথা, খুবই স্ট্রং যে স্টেটমেন্ট যাওয়ার কথা, সেই স্টেটমেন্টগুলি আমরা দেখি কিনা আসলে? অফকোর্স দিস গভর্নমেন্ট রিফ্লেক্টস, তারা এখানে হাই কমিশনকে ডেকে কথা বলেছে। আপনি বিনা সিককে কিভাবে বক্তৃতা দিয়েছে, সচিব পর্যায়ের বৈঠক 9 তারিখে হয়েছে। শুনুন, 9 তারিখে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, দুদিনের মাথায় কেন তারা আমাদের এমন হুমকি দিবে যে আমাদের এখানে দখল করে নেবে 15 মিনিটের মধ্যে? সেটাই তো। কিন্তু তাহলে সেই বৈঠকে তার মানে কি হয়েছে আমরা তাহলে জানি না, নাকি আমরা আসলে সেই আলোচনাটা করতে ব্যর্থ হয়েছি, নাকি আসলে আমাদের এখানে হাই কমিশনকে ডেকে বলা হলো, তারপরে পররাষ্ট্র সচিব পর্যায়ে মিটিং হলো, তারপরে আজকে দিল্লিতে এত বড় জনসভা হয় কেন? দে আর প্ল্যান to do something. They are serious, so we should be serious. আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা চুপ থাকি, তারা দিল্লিতে সমাবেশ করবে, আমরা তো এখনো ঢাকা টু দিল্লি মিছিল নিয়ে যাইনি। So we must do for that also. তাদেরকে আগে ঠান্ডা হতে হবে, তাদেরকে বুঝতে হবে, ভারতকে বুঝতে হবে যে উস্কানি দিয়ে কোনো লাভ হয়নি। আপনি তো নিজেই বললেন যে আমাদের এখানে কোনো লাভ হয়নি উস্কানি। এই যে উস্কানি দিয়ে আমাদের লাভ হয়নি, আমাদের লাভ হয়নি কারণ আমরা এসব নেই না। আমাদের মিডিয়াগুলো কি কন্টেস্ট করেছে?
একটি মিডিয়াও কন্টেস্ট করেনি, জাস্ট আমাদের দুটি বক্তৃতা। আজকে বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়াকে সোচ্চার হওয়া দরকার ছিল, গুটি কয়েক মিডিয়া হচ্ছে। এই যে তারা আমরা সেটা জানি, কিন্তু এখন যে পরিস্থিতিটা আসলে চলছে, তারা যা বলছে আমরা বলছি, তারা বলছে, আমরা দুজনকে দেখে নেওয়ার কথা বলছি, এটার কি আসলে শেষ আছে কিনা? আমাদের দেশের সংকট অনেক, এখন আমাদের যেদিকে নজর দেওয়ার কথা সেদিকে নজর না দিয়ে আমরা ভিন্ন একটা জায়গায় নজর দিচ্ছি কিনা, এই সংকটগুলি কিন্তু সংকটই রয়ে যাচ্ছে। আমি একটু বিরতির পর আপনাদের কাছে ফিরবো এই নিয়ে, যে বাংলাদেশের একমাত্র সংকট এখন ভারত বিষয় কিনা। বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অতিথিরা আছেন আমাদের সাথে, নাজমুল হক প্রধান আছেন আমাদের সাথে। বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি আমরা করেছিলাম যে আমাদের আসলে সংকট কিন্তু অনেক ছিল, সব গুছিয়ে একটা নির্বাচনের দিকে আমাদের হাঁটার কথা ছিল, কিন্তু এর মধ্যে এই ভারত বিষয়টি শেষই হচ্ছে না। এবং ডক্টর আনম এহসানুল হক মিলন যেটা বলছেন যে এটি আসলে চলতে থাকবে, কারণ আমরা আপাতত এই উত্তেজনা কোথাও যে থামবে এই আভাসও পাচ্ছি না। তার মানে যা শেষ করে আমাদের নির্বাচনের দিকে যাওয়ার কথা, তা কি শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হবে না? একটা বিষয় খুব পরিষ্কার করে বলা সেটা হচ্ছে যে আমরা জানি এটা খুব নর্মাল। আপনি যদি বলেন সমাজবিজ্ঞান বা সায়েন্স, যেটাই বলুন না কেন, প্রতিবেশীর সঙ্গে প্রতিদিন লড়াই করে কিন্তু সব সম্পর্ক উন্নয়নও হয় না, ভালো থাকাও যায় না, ওরাও ভালো থাকবে না। এটা তো প্রতিদিন যদি আপনি ঝগড়া শেখেন প্রতিবেশীর সঙ্গে, তাই না? তাহলে ইট ক্যান বি ক্যারিজ ফ্রম জেনারেশন টু জেনারেশন। লাভ জিরো। এগুলি ইউরোপ করছে, কিন্তু 1700 বছর করছে, করে এখন দেখছে যে না, এখন তো সেনজেন ভিসা, আপনার এভরিথিং ইজ ফাইন নাও। ফলে আমরা যদি ইতিহাস থেকে যদি শিখি, পড়ে যদি শিখি, তাহলে আমরা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক আমাদের উন্নয়ন করতে হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনের ক্ষেত্রে ভারতের একটা ব্যর্থ হয়েছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাকে, সেটা হচ্ছে যে আমি জেলে ছিলাম জিয়ার আমলে। তা আমরা দেখলাম যে হঠাৎ করে দেখি যে কাদরিয়া বাহিনীর লোকজন প্রচুর জেলে ধরা পড়তেছে, আসতেছে, এবং অনেকে টর্চারও হচ্ছে। ব্যাপার কি ভাই? তো হঠাৎ করে বর্ডারে, আমরা জানি এই নেত্রকোনা এই এলাকাটা জাড়িয়ার থেকে শুরু করে আমার আত্মীয় আর্মিতে ছিল, আমি জানি যে যুদ্ধ হয়েছে, শর্টকাট গোলাগুলি হয়েছে মুক্তিদের মতো করে। কি আসতেছো কেন তোমরা হঠাৎ করে জেলে? কী ব্যাপারটা কি, সারেন্ডার করলে নাকি? বলে ভাই মোরারজি দেশে আসার পর আমাদের তো আর থাকতে দিচ্ছে না, আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। মানে মোরারজি দেশে আসার পরে কংগ্রেস সময়ে কাদরিয়াকে যেভাবে অস্ত্রশস্ত্র দেওয়া হয়েছিল, মোরারজি দেশে আসার পরে সেটা একদম পুরো উইথড্র করে ফেলছে। কাদের সিদ্দিকের পর্যন্ত বর্ডার থেকে বহু দূরে নিয়ে সেই মেদিনীপুরে ওই দিকে রাখা হয়েছিল, কথা বুঝছেন? আর বাকি সব ঢুকায় কেউ এমনি মিশে যেন কেউ ধরা পড়ছে, সারেন্ডার করছে, জেল খাটছে। আমি কথাটা বললাম এই কারণে, মোরারজি দেশাই ওয়াজ গুড রিলেশন উইথ আমেরিকা, ফলে এই ঘটনাটা ঘটে গেছে এই জায়গায়। আমি বলি ফলে গভর্নমেন্টের চেঞ্জ হয়, যেহেতু এখানে মোদি গভর্নমেন্ট যেহেতু শেখ হাসিনাকে বারবার একই ধরনের ভোট করে, জনগণবিহীন দিনের ভোট রাতে করে, রাতের ভোট নিজে করে, নিজে ভোট করে দামি আমি নির্বাচন করে যেহেতু ক্ষমতা রাখছে, ফলে এই যে পরাজয়টা আর মানতে পারছে না। তাহলে এইটা আমরা বুঝি ভালো করে যে ইন্ডিয়ার গাত্র ধরাটা কোন জায়গায়। হ্যাঁ, তারপরে তো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছেই, যেভাবে ভাবছে এখন তো এইভাবে ভাবতে পারছে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেহেতু আমরা আপারেন্টে আছি, ফলে আমাদের দায়িত্ব হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কটাকে ইস করার পদক্ষেপটা নেওয়া। প্রতিদিন এখানটা কিছু ঘটনা ঘটনাই তা না। আপনি আজকের পত্রিকাও নিউজ আছে আপনার, এই যে সুনামগঞ্জের ঘটনাগুলো সাম্প্রতিককালে কিছু বাড়িঘর পোড়ানো হলো, খুব খারাপ কাজ এগুলি। আপনার 70টা 80টার মতো লোক গ্রেপ্তার হয়েছে, আজকের পত্রিকায় আছে, গভর্নমেন্ট বলছে গ্রেপ্তার হয়েছে। তাহলে এখানটাও ছোটোখাটো ঘটনা ঘটতেছে। মোদি মানে যোগী খালি হিন্দুদের মধ্যে নাই, মুসলমানদের মধ্যেও যোগী আছে, তাই না? এখানটাও এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, এখন এই সব ঘটনাগুলোকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে, আমি দাদার একটা কথার সঙ্গে একমত, যে শুধুমাত্র ইন্ডিয়ার সঙ্গে বাকযুদ্ধ করাটা মূল কাজ না, আর দের আর সো মেনি টাস্ক গভর্নমেন্টের, আইন শৃঙ্খলার ক্ষেত্রে, প্রাইস হাইকের ক্ষেত্রে, তাই না? এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের নতুন এভিনিউজ তৈরি করতে হবে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে। ইন্ডিয়ার এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয় না, এখনো চলছে। আপনার দেখলাম পেঁয়াজও আসতেছে, সেই আসছে না। তাহলে এখানটায় ব্যবসায় তো উভয় দেশের লাভ কাছাকাছি হলে, তাই না? কেউ তো নিশ্চয়ই বেশি দামে ক্রয় করতে চায় না, বেশি বেচতে চায় না। আমি বলছি সেই জায়গাটাকে ইচ করার জন্য এখানটা আমাদের ক্ষেত্র, আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনটা আরও বেশি। আমার ধারণা এখানটায় নট অনলি মোদি গভর্নমেন্ট, দ্য আদার ফোর্সেস অলসো ইন ইন্ডিয়া, উই শুড টক উইথ দ্যাম টু সেটেল দি প্রবলেম। নিশ্চয়ই, কারণ এই সেটেলটা করার জন্যই আসলে দরকার এখন যে এরকম মুখোমুখি না দাঁড়ানোর বাইরে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সেই কথাটাই আমরা বলছিলাম যে আসলে উত্তেজনাকর বক্তব্য রাজনীতিবিদরা বেশি দিচ্ছেন, এবং সেটা ভারতের রাজনীতিবিদরা বেশি দিচ্ছেন। আমরা তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের নেতাকে দেখছি যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ফিরে আসবেন, তিনি যে বক্তব্য দিচ্ছেন। আবার আজকে তাদের মাইনরিটি মানে মুসলমানদের যারা প্রধান আছেন তিনি বলছেন 15 মিনিটের মধ্যে দেশ দখল করে নেবেন। এইসব বক্তব্য তো
তো আমাদের সার্বভৌমত্বের জন্য অনেক হিংস্র বক্তব্য। তাহলে আমাদের সরকারের তরফ থেকে এইসব কূটনৈতিক ভাষায় স্টেটমেন্ট দেওয়া উচিত কিনা যে তোমাদের রাজনীতিবিদদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আমাদের দেশ হিসেবে আমাদের জন্য খুবই খারাপ এবং এটার জন্য দুঃখ প্রকাশ করার জন্য, এই জায়গাগুলোতে আমরা যেতে পারি কিনা? আমি তো মনে করি মোদি বা তৃণমূল যা করতে এগুলি তো পাগলামি, এগুলো বাস্তবতার সাথে তো কোনো মিল নাই। হ্যাঁ, উনি এখানে শান্তি বাহিনী পাঠাবেন না, পিস, আশ্চর্য ব্যাপার। তো এগুলো উদ্ভট কতগুলো কথা নিয়ে আমরাও এটা নিয়ে লাফাচ্ছি। হ্যাঁ, আমার কথা হচ্ছে ইউনূস সাহেব, আপনি অলরেডি 10টা কমিশন করেছেন। আবার শুনলাম এই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে রাষ্ট্রদূতদের সাথে বৈঠকটা করলো, সেখানেও নাকি আরও 5টা কমিশনের কথা বলেছে, যদিও এটা পাবলিকলি আসে না। তাহলে 15টা কমিশন। আমি তো কোনো 13টা আছে, পরে 3টা বাড়িয়েছে, এখন 13টা। তো আরও তো অগ্রগতি কি? আপনি কয় বছরের জন্য ক্ষমতা থাকতে চান? আপনি কি করতে চান? আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, সংবিধান নতুন করে লিখবেন, ওখানে একজনকে বসাইয়া দিচ্ছেন। আমরাও গিয়ে ওখানে আলাপ করতেছি, বিএনপির পক্ষ থেকে তো সুস্পষ্টভাবে প্রত্যেকটা কমিশনে বক্তব্য দিচ্ছে। আমাদের 31 দফা আছে, সেখানেও তো আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। তো ভাই, আপনি এগুলোর দিকে মনোযোগ দেন না কেন? আমার তো মনে হয় আপনিও কাঠ খেলতেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে। হ্যাঁ, তা আপনি মোদি যা চাই সেটার মধ্যে আপনি পা দিচ্ছেন। পা দিয়ে আমাদের এখানেও নানা রকম একটা অস্থিতিশীল পরিস্থিতি, যেটা শেখ হাসিনাও চাই, আমরা কি সেগুলোর মধ্যে আপনি থাকবেন না আমাদেরকে একটা সুস্পষ্ট রূপরেখা দেবেন? আবার যে ধরনের পরিস্থিতি বাংলাদেশে শেখ হাসিনা করে দিয়ে গেছে, সেগুলোর মধ্যে আপনি কি করতেছেন? এখনও পর্যন্ত আপনি আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক জায়গায় নিয়ে আসতে পারেন নাই। তারপরে ট্রান্সফারের ক্ষেত্রে দেখলাম প্রতিনিয়ত শুধু এর জায়গায় ওরে দিচ্ছেন, ওর জায়গায় ওরে দিচ্ছেন, কোনো জায়গায় আপনি দাঁড়াতে পারছেন না। প্রশাসনের অস্থিরতা চলছে, বিচার বিভাগে অস্থিরতা। আপনার যাবোটা কোথায় বলেন? কত রকমের ঘটনা সব জায়গায় ঘটে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত। তো এর মধ্যে আমি মনে করি আমাদের উপদেষ্টা সাহেবরা, তাদের মধ্যেও তো আমি নানা রকম ভিন্নতা দেখতেছি, তাদের কথাবার্তার মধ্যে কোনো ঐক্যস্য দেখতেছি না, এক একজনে এক এক কথা বলতেছে। এবং তাদের কথার মধ্যেও অনেক সময় আমি দেখি যে এই ভারতের রাজনীতিবিদরা যা বলে তারও ওই লাইনে কথাবার্তা বলে। তা এখন অলরেডি একটা বৈঠক হয়েছে, দরকার হলে আরও বৈঠক করেন, সমস্যাটা কোথায় আমরা চিহ্নিত করি। আপনি তো উত্তেজনা বিরাজ করে আপনি পাকিস্তানের মতো 47-এর পর থেকে যে এখনো সেগুলো চলছে, আমরা কি আজীবন এটা করে যাব নাকি? হ্যাঁ, আমরা তো আজীবন এটা আমরা সামলাইতে পারবো, ভারতও পারবে না। ভারত যতই মুখে বলুক, ভারতের পক্ষে এটা কন্টিনিউ। এমনি উনি বলেছেন যে তার আশেপাশে রাষ্ট্রের সাথে ভারতের কোনো সুসম্পর্ক, নেপাল পর্যন্ত তার সাথে নাই। মালদ্বীপ থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে কোনটা আছে? আবার এদিকে মায়ানমারে নানা রকম অশান্তি চলতেছে, আবার আরও নাকি কিছু লোক এখানে ঢুকে যাবে। তো আমাদের এত সমস্যার মধ্যে যদি আমরা ভারতের সাথে সম্পর্ক বর্ডারে উত্তেজনা বিরাজ করে, ওটা তো ওরা করবেই। এটা শেখ হাসিনার প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে আমরা কেন ঢুকে যাচ্ছি? এবং শেখ হাসিনাকে কীভাবে দ্রুত বিচারের আওতায় এনে এখানে নিয়ে আসবেন, এবং যাদেরকে আপনি গ্রেপ্তার করেছেন এবং যারা বাইরে আছে তাদেরকে কিভাবে আপনি নিয়ে আসবেন, সেগুলো ব্যবস্থা করেন। আমি এই প্রশ্নটাই ডক্টর আনোয়ার আহসানুল হক মিরানের কাছে করতে চাই যে এই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলছেন যে এটি হচ্ছে ভারতের পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা কি পা দিব কিনা, আমরা কি পা দিচ্ছি কিনা? আসলে না, আমি মনে করি না আমরা পা দিচ্ছি। ভারত অতিমাত্রায় আমাদের এই আচরণগুলো তাড়া করছে। এখন আমাদেরকে খুব কুলভাবে এগুলিকে চিন্তা করে ওগুলিকে ফেস করতে হবে। হোয়াট এভার গভর্নমেন্ট যেভাবে তারা ফেস করছে ইজ কোয়াইট অলরাইট, এটা চলতে থাকবে। কিন্তু মূলত ওনারা তো এটাকে বেশি দিন প্রলং করতে পারবেন না। এই গভর্নমেন্টকে স্পেসিফিকলি বলতে হবে যে আমরা এই কাজগুলি করছি, এতদিন সময় লাগছে, এতদিনের ভিতরে আমরা নির্বাচন করছি। কারণ এটা নির্বাচিত সরকার ছাড়া, একটা রাজনৈতিক সরকার ছাড়া আজকের এই প্রেক্ষাপটে এই সরকার অনেকগুলো জায়গায় তাদের অনেক কিছু সাকসেসও রয়েছে, বাট ফেইলিউর তো প্রচুর হচ্ছে। এদের ধরুন জনপ্রশাসন যা ছিল তাই আছে। একটি এলাকায় যদি আপনি যান, একটি প্রাইমারি স্কুলের শিক্ষককে জোর করে ট্রান্সফার করেছে, ওখানে সেইভাবেই আছে, ওদের যারা সুপিরিয়র রয়েছে কথা শুনছে না। এই যে সারা দেশে একটা ক্ষোভ রয়েছে, এই ক্ষোভটা তো নিরসন হচ্ছে না। কিন্তু তথ্য উপদেষ্টা কিন্তু আজকে বলেছেন যে দলকে রাজনৈতিক দলগুলোই এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছেন। অবভিয়াসলি নট। পলিটিক্স তো এত অল্প কথায় বললে হয় না। রাজনৈতিক দলগুলো আপনি তো দায়িত্বে আছেন, আপনি কি দেখছেন না, পারছেন না, এটা কি বলতে হবে? আর আপনার তো স্পেসিফিক বলে দিলেই তো হয় যে আমরা এতদিনে এটা করছি। তাহলে কারা?
সব মিলিয়ে জনগণের সেন্টিমেন্ট বুঝতে হবে, রাজনীতিগুলির সেন্টিমেন্ট বুঝতে হবে। যতগুলি দল গিয়েছে কেউ কি বলেছে যে আমরা নির্বাচন চাই না? সবাই তো জানতে চেয়েছে কতদিনের মধ্যে আপনারা রোডম্যাপটা দিবেন। তো এইভাবে তো উড়ুধুরু বললে হবে না, মূলত প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে হবে। এখন ভারতের সমস্যা টিকে আছে, ভারতের সমস্যা নিয়ে গভর্নমেন্ট ডিপ্লোমেসিক্যালি ফেস করবে, কিন্তু ডোমেস্টিক্যালি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলি নিয়ে কী হবে সেটা নিয়ে তো কোনো কথা হচ্ছে না এখন পর্যন্ত। সেদিকে তো সরকারকে নজর দিতেই হবে। আমরা সেই কথাটাই বলছি যে হ্যাঁ, কূটনৈতিকভাবে ভারতের সাথে সেই সংকট নিশ্চয়ই সরকারের তরফ থেকে একরকম হবে, রাজনৈতিক দলগুলো বক্তব্য দিবে, কিন্তু দেশের অভ্যন্তরে যেসব সংকট চলছে এখন সেগুলোর দিকে মনোযোগী কেউ হবে কিনা। বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আমি একটু শেষ মুহূর্তে আপনাদের কাছ থেকে জানতে চাই যে সংকটের কথা আপনারা বলছিলেন যে এটি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কী পরিস্থিতিতে আছে, এটি একটি সংকট হতে পারে, কিন্তু সবচেয়ে বড় সংকট কিনা। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এখন চলছে, জিনিসপত্রের দাম থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু, এই পরিস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিতে আসলে সরকারের কি দেখা উচিত? নাজমুল হক প্রধানকে দিয়ে শুরু করি। না, আসলে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আমি কালকেই বোধহয় পত্রিকায় দেখলাম যে সরকারের পর্যায় থেকে প্রশাসনের কর্তা ব্যক্তিদের একটা আলোচনায় বলেছে পুলিশের কারণে এরকম ভোট হয়েছে। যে সরকারটা 3টা টার্ম বা 15-16 বছর ক্ষমতায় থাকলো, ভোটের সৌন্দর্যটাই নষ্ট করে দিল, যেমন রাজনীতির সৌন্দর্যটাও নষ্ট করে দিল। ডেমোক্রেসির বিউটি যে এখানটা অপোজিশন প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, তাই না, জানা, যেটা জবাবদিহিতা বলে, সেটাকে নষ্ট করে দিল। সেই সরকার ভোট কেমনে করলো? শুধু পুলিশের উপর দায়িত্ব দিয়ে দিল। বিচার বিভাগ কি করছে? প্রশাসন কি করছে? আপনার নির্বাচন কমিশন কি করছে? রাজনৈতিক দল কি করছে? তাহলে এই যে গভর্নমেন্টের মধ্যে বিক্ষিপ্ত আলোচনা যেগুলি হচ্ছে, আমার কথা হচ্ছে গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ না। সরকারের দৃষ্টিভঙ্গি যদি স্বচ্ছ না থাকে তাহলে সরকার পদে পদে ভুল করবে। নিজের দায়টাকে, নিজের ভুলটাকে ঢাকার জন্য অন্যের উপর দোষ চাবে। ঠিক সেরকম কথা আসছে আজকে। রাজনৈতিক দলগুলি চায় না, তাই না? এই যে কথাটা বলে ফেললো একজন সরকার উপদেষ্টা, এই কথাটা বলে উনি নিজে বাহবা পেতে পারেন, নিজে মনে তৃপ্তি পেতে পারে যে না, আমার কাজটা করতে দিচ্ছে না, কিন্তু আসলে এই ব্লেমটা কিন্তু অন্য কিছু ইঙ্গিত করে। আমি বলছি রাজনৈতিক নেতৃত্বকে অ্যাজ এ হোল অস্বীকার করার প্রবণতা, কোশ্চেন করার প্রবণতা, ইন দ্যাট ম্যানার ইট ইস নট গুড। হ্যাঁ, রাজনৈতিক দলটা ডেফিনেটলি আমরা প্রতিটা মুহূর্তে জবাবদিহি করবো, ছোটো পার্টি বড় পার্টি সবাই জবাবদিহি করবে জনগণের কাছে। এবং তাদের তো সেই কারণেই তো একটা ভালো ভোট চায়, স্বচ্ছতা চায়, এই জন্য তো চাওয়া। এবং এই সরকারের কাছে চাওয়াটাও এই কারণ, হ্যাঁ, শুধু ভোটটা না, ভোটের সঙ্গে আরও আনুষঙ্গিক বিষয় আছে। তো সেই বিষয়গুলো সেটেল করার জন্য তো প্রত্যেকটা রাজনৈতিক দলের তার ম্যানিফেস্টো আছে। যদি ফেয়ার কম্পিটিশনের মধ্যে যে লোক ক্ষমতায় আসে না, তাহলে তার ভয়েসটা সেরকম হয়। আর যদি আনফেয়ার কম্পিটিশন লাইক আওয়ামী লীগ হয়, তাই সেরকম দায়িত্ব পালন করবে। আমরা বাংলাদেশে যে সমস্যায় আছে, বিগত 47 থেকে যে সমস্যায় আছে আমরা, এখানটায় কখনোই সুন্দর প্রক্রিয়ার মধ্যে ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের ধারাটা বা সিঁড়িটা আমরা এস্টাবলিশ করতে পারি নাই। আজকে এই সরকারের দায়িত্ব হচ্ছে সেটা এস্টাবলিশ করে দেওয়া, যাতে করে ভবিষ্যতে এই জায়গাটা থেকে কেউ নড়চড় না করতে। একদম, এবং সেই জায়গাটা থেকেই আসলে শুরু করার কথা ছিল। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তাই হওয়ার কথা, এবং ঐক্যমত্যের ভিত্তিতে সবাই সেই জায়গাতে পৌঁছানোর কথা। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রাজনৈতিক দলগুলোকে একটা ঐক্যমত্যের এতে নিয়ে আসতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা যখন ভারত ইস্যুতে এসছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের সকল রাজনৈতিক দল একজোট, একমতের। এই পরিস্থিতিতে এই সবাইকে নিয়ে কোন দিকে যাওয়াটা উচিত আপনার মনে হয়, যেহেতু ভারত ইস্যুতে সবাই একসাথে হয়েছিল, নাকি শুধু একটা ইস্যুতেই একমত হয়েছে? শুধু ভারত ইস্যুতেই সবাই একমত? জনগণ এবং রাজনৈতিক দল আমরা তো ঐক্যবদ্ধ আছি, নতুন করে আবার আমাদের একতা দেখানোর দরকার কি? ঠিক আছে, ভারত ইস্যুতে আমরা একটা দেখালাম যে আমরা, তো অন্যান্য ইস্যুতে আমরা এক হইতে পারি না? কবে নির্বাচন হবে আমরা এক একজন এক এক কথা বলবো কেন? কতটুকু আপনারা সংস্কার করবেন, কতটুকু করার এখতিয়ার আপনাদের আছে, সেটাও আমরা একমত হইতে পারি না। এখন অনেক রাজনৈতিক দল আছে তারা কিন্তু নির্বাচনটাকে আরও দীর্ঘসূত্রতার মধ্যে ফেলে দিতে চায়। আর আমরা বলি যে না, বেশি সময় নিলে আপনি সরকার বিতর্কের মধ্যে পড়ে যাবেন, পরে সামলাইতে পারবেন না। অতীতেও আমরা দেখেছি 1/11-এর সময় অনেকেই পালিয়ে গেছেন। সুলতানা কামালদের মতো লোক একটি নির্বাচন করতে পারে নাই। তারপর যারা সকল নির্বাচন করেছিল তারাও তো পালিয়ে গেছে। আমরা চাই না ইউনূস এবং ইউনূসের সরকারও পালিয়ে যাক। আমরা সেই অবস্থা আবার এখানে দেখতে চাই না। সুতরাং আমরা সকলেই আপনাকে সাপোর্ট দিয়েছি, ছাত্ররা সাপোর্ট দিয়েছে। আপনি দ্রুততম সময়ে কাজগুলো করেন, দৃশ্যমান করেন। আপনার মধ্যে কেমন যেন একটা জড়তা আমরা দেখতেছি, আপনার মধ্যে গতিশীলতা দেখতেছি। আপনাকে সুপারসনিক গতিতে কাজ করতে হবে। এবং আপনি যে উপদেশটা দিয়েছেন, কিছু ভালো কাজ করছে অনেকেই, কিন্তু অনেককে তো আমরা নরণচরণও দেখি না, তারা আছে কি নাই সেটাও আমরা জানি না।
সুতরাং আপনি দরকার হলে আরও বিশেষজ্ঞ আপনি নিয়োগ দেন, সবাইকে উপদেষ্টা করতে হবে এমন না, এবং রাজনৈতিক দলের মধ্যে অনেক বিশেষজ্ঞ, আপনি এতগুলো কমিশন করেছেন, বিশেষজ্ঞ পেয়েছেন না? আমার দেশে মেধা সম্পন্ন লোকের অভাব আছে নাকি? আপনি তাদেরকে কাজে লাগান। আপনি যদি সবসময় মনে করেন যে আমরাই যথেষ্ট, আমরাই সব কিছু করে ফেলতে পারবো, সেটা সম্ভব হবে না। সুতরাং আপনি এই দেখেন পুলিশ কি কমিশন করেছেন, সেটার কোনো বক্তব্য আমরা পাই না। প্রশাসন কমিশন করেছে, কোনো বক্তব্য এখনো পাই না। মার্চের মধ্যে তারা সব দিয়ে দিবে বলা হচ্ছে। ডক্টর আনম হোসেনুল হক মিলনের কাছে এই কারণেই যেতে চাই আমরা, যে বিএনপি ভোট হলে বিএনপি জিতবে, এটা এখনকার পরিস্থিতি এই মুহূর্তে চলছে। বিএনপি সেই ভোটের দিকে, জনগণের দিকে, দ্রব্যমূল্যের দিকে, সংকটের দিকে কম মনোযোগী হচ্ছে কিনা, বেশি মনোযোগী হচ্ছে কিনা ভারত বিষয়ে? ভারত বিষয় তো আমাদের এটা জাতীয় বিষয়, এটা তো আমাদের একমত হইতেই হবে, এটা আমাদের দেশ মাতৃকা সকলে, এটা তো আমাদের। এখন আসেন আপনি, বিএনপি ভোটে নির্বাচিত হলে তো বিএনপি বলেছে জাতীয় সরকার করবে, আমরা তো কাউকে বাদ দিয়ে সরকার করছি না। আমাদের যে 31 দফা রয়েছে সেখান থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, এবং এই সরকার যে সংস্কারগুলি করতে চাচ্ছে এই সংস্কারের বিষয়ে তো আমরা বহুদিন ধরে কাজ করে আসছি, তাই না? এই যে ধরুন 200 রানে একটি টেস্ট ম্যাচ আপনি জিতবেন, 100 রান 180 রান তো রাজনীতিবিদরাই করে আসছিল। আজকে যদি আপনি হঠাৎ করে বলে ফেলেন রাজনীতিবিদরা ঠিক মতো দেশ চালাতে দিচ্ছেন না, এটা তো ঠিক না। আপনি হয়তো লাস্ট ব্যাটসম্যান হিসেবে 10 বলে 20 রান করেছেন, কিন্তু বাকি 180 রান তো রাজনীতিবিদই করে দিয়ে আসছে। এইভাবে এটা ঠিক বলা ঠিক হচ্ছে না। তাদেরকে জনপ্রশাসন দেখতে হবে, পুলিশ প্রশাসন দেখতে হবে, সেগুলি দেখুক। এই তো আমরা দেখলাম কমিশনার সাহেব বলেছেন 80,000-এর বেশি পুলিশ নিয়োগ হয়েছে দলীয়ভাবে। এই যে 80,000 পুলিশ, এই যে জনপ্রশাসন, এগুলিকে রেখে আপনি তো রাষ্ট্র ঠিক মতো চালাতে পারছেন না। আর সংস্কার তো এটা চলমান, এটা তো পৃথিবী যতদিন থাকবে, দল যতদিন থাকবে, দেশ যতদিন, তো সংস্কার তো চলতেই থাকবে, এটা তো এন্ডলেস। কিন্তু আপনি তো রাজনৈতিক দলগুলির সাথে বসে একটা জাতীয় সনদ তৈরি করতে পারেন, সেখানে সকলে কমিটমেন্ট করবে যে হ্যাঁ আমরা নির্বাচনে ম্যানিফেস্টো রাখবো, আমরা এটা করব, আমরা ওয়াদা দিচ্ছি। তা নাহলে তো ইলেকশন আসবেই, আবার জনগণ তাদেরকে বের করে দিবে। এখন তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ আসছে, যে রেভলিউশন হয়েছে, এটাকে তো আত্মহত্যের মধ্যে নিশ্চয়ই কাছে সেই লক্ষ্যে যেহেতু সকল রাজনৈতিক দলগুলি একসাথে চলতে চায়, কারণ উস্কানিতে আমরা পা না দিয়ে আমরা সেই পথেই সবাই একসাথে চলবো, সেই প্রত্যাশায় আমরা নিশ্চয়ই রাখতে পারি। অনেক ধন্যবাদ রাজকারণে থাকার জন্য।